আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কি ঘটনা ঘটেছে। জি, আপনার ব্যানারে এবং হেডলাইনে যা দেখছেন তা সত্য যে জুলাই গণ অভ্যুত্থান মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেটাকে জুলাই সনদ বলি আমরা, আর ওনারা ইসলামিক ভাবধারায় জুলাই চনদ বলে, এটা এবং গণভোট কেন অবৈধ নয় এই বিষয়ে জানতে চেয়ে আজকে হাইকোর্ট আপনার একটা রুল জারি করেছেন। সেই রুলে ১ মাসের সময় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আরো বেশ কয়েকজনকে। এদেরকে বলেছেন যে কেন এটা অবৈধ নয়। তো মূল কাহিনীটা কি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনালে হয়তো আপনারা বুঝবেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে এবং সেখানে মঙ্গলবার মানে আজকে তো সমাজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুল রৌফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এই দুইজন ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ, এবং রিটের বিপক্ষে ছিলেন এনসিপির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে ছিলেন মোহাম্মদ শিশির মনির ও ইমরান সিদ্দিকী। এই যখন অবস্থা তখন জুলাই সনদ বাস্তবায়নে আদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করা হয়। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদওয়ানি খুদা রনি ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মাহবুব আলম রিট দুটি দায়ের করেন। এদিকে 18 ফেব্রুয়ারি জুলাই সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটের জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন জনস্বার্থে এই রিট দায়ের করেন। মূল কাহিনী হচ্ছে যে এই রিটগুলো এটা আজকে আপনার নির্বাচনের পরপরই দেখেছেন যে এইভাবে রিট দায়ের করা হচ্ছে, যেটা 131টা অধ্যাদেশ জারি করেছিলেন, তার মধ্যে জুলাই সনদ এবং আপনার এই গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ এগুলো নিয়ে রিট করেছে। এটা কেন করলেন? বিএনপি প্রথম থেকে বিএনপির নির্বাচনের পর থেকে বলছিলেন যে এসব জুলাই সনদ বা আপনার এই কি বলে গণপরিষদের এমপি হিসাবে ওনারা শপথ নিবেন না। ওনারা শপথ নেয়নি, জামাত হুঙ্কার দিয়েছিলেন, এনসিপি হুঙ্কার দিয়েছিলেন যে ওনারা যদি শপথ না নেন তাহলে ওনারা শপথ দিবেন না। পরে 1 ঘন্টা পরে ওনারা এসে আবার শপথও নেন, কারণ ওনারা বুঝে গেছিলেন যে বিএনপি শপথ নিয়ে 90 দিন পরে হয়তো সংসদীয় আসন শূন্য করে ওখানে নির্বাচন দিয়ে বিএনপি 300 আসনে নিয়ে যাবে। এ ভয়ে আবার এরপরও রাস্তাঘাটে ওনারা চিল্লাচ্ছিলেন। এইদিকে যখন বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে বা তদন্ত হবে, এগুলো নিয়ে হুঙ্কার, বিএনপি দেখলো যে না বাবা দাঁড়াও, তোমাদেরকে সাইজ করতে হবে অন্য লাইনে। সুতরাং এখন হাইকোর্ট জারি করলেন রুল। রুল জারি করার পরে এই বিষয়ে আপনার এখন কথা বলতে হয় কি সংসদের ভেতরে কি সংসদের বাইরে, কারণ হাইকোর্টে আছে এটা। হাইকোর্টে যতক্ষণ পর্যন্ত এটার ফয়সালা না হয় বা সুপ্রিম কোর্টে ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো নিয়ে কোনো আন্দোলন বা কোনো কিছু খাড়া করতে পারেন, কারণ এটা তো আইনের বিষয়। মানে আপনারা আইনের করতে গিয়ে আইনের মাইর খাইলেন। এবং এই যে বিএনপিও বলল যে আমরা সংবিধানের সাথে সাংঘর্ষিক বা সংবিধানের নাই এমন কোনো কিছু আমরা করব না। তো এটা যদি এমনে বলতো বিএনপি এখন বেঁচে যেত। আমি আপনাদের এর আগে বলেছি বিএনপি অনেক অধ্যাদেশ বাতিল করবে, তবে সেটা সরাসরি কলমের খোঁচায় নয়, সেটা বাতিল করবে সব কোর্ট দিয়ে। তার মানে বিএনপি বলে যাবে আমরা কি করছি, এটা তো বিচারপতিরা করছে, বিচারক করছে, বিচারপতি নিরপেক্ষ, বিচারক নিরপেক্ষ, সুতরাং সেখানে হয়ে গেছে। জামাত পূর্ণ শক্তি নিয়োগ করেছে, কিন্তু এই যে জামাতের শিশির মনির থেকে শুরু করে সবাই পূর্ণ শক্তি নিয়োগ করেছে। সেম অবস্থা, যতই শক্তি নিয়োগ করেন, এর আগের বিচারপতি কে ছিলেন সেটা তো আপনারা জানেন। গত 17-18 মাসে যদি এইসব নিয়ে রিট হইতো ও সব বাতিল হয়ে যেত,
কারণ ওগুলো তো সব জামাতি আইনজীবী ছিল, জামাতি বিচারপতি ছিল। এখন তার জামাতি বিচারপতি নাই, জামাতি বিচারপতি কিক আউট অলরেডি, পাশায় লাথি মেরে বের করে দিছে। সুতরাং এখন আপনার রিট একের পর এক রিট হবে এবং একের পর এক রিট বাইজা যাবে। এইটার ফয়সালা হইতে লাগা যাবে এখন ধরেন আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছরও লাগতে পারে। আদালতে আছে, কারো তো কিছু করার নেই, আদালতে আছে। সুতরাং আদালত সিদ্ধান্ত নিবে যে এটা হবে কি হবে না, চলবে কি চলবে না। সুতরাং এগুলো বাইজা গেল, বাইজা গেল না, এগুলো আসলে বাতিলই হয়ে গেল। হাইকোর্ট রুল জারি করে দিয়েছে এবং বিএনপির আইনজীবীরা দাঁড়িয়েছে, এগুলো সব মিলিয়ে মূলত এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে যেগুলো সব এখন বাতিলের খাতায় চলে গেল, সব বাতিল হবে। তো দেখতে থাকেন, এই যে আপনার সামনের মাসে, আগামী মাসে যে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনের আগ পর্যন্ত আরো কোন কোন অধ্যাদেশ নিয়ে হয়। হ্যাঁ, মনে আছে আওয়ামী লীগের কোনো এক আইনজীবী হয়তো আগামীকাল গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অধ্যাদেশ জারি করেছে সেটারও রুল করে আপনার আবেদন করে দিতে পারে, সেইখানে হয়তো রুল জারি হয়ে যেতে পারে। এগুলো সব এখন খেলা চলবে। আর তার আগে এই যে আমেরিকান যেই ভদ্রলোক আসছেন আর কি, পল কাপুর ভাই, উনি তো বর্তমানে ইন্ডিয়ায় আছেন। উনি 6 তারিখে আসবেন, 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে থাকবেন। বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ সবার সাথেই কথা বলবেন। এমনকি সজীব ওয়াজের জয়ও ভার্চুয়ালি যুক্ত হয়ে পল কাপুরের সাথে কথা বলবেন। তার আগ পর্যন্ত আরো কত কিছু হয়, তারপরে কত কিছু হয়, দেখতে থাকুন, নজর রাখুন। আর আপনি শেখ হাসিনা 1400 মানুষ মারছে, তার মধ্যে 500 আবার বেহেস্ত থেকে ফেরত আসছে, কেউ কবর আজাব থেকে ফেরত আসছে। 400-এর উপরে Okay. কবর আজাব বেশি হয়েছে, আর হুরিদের সতীদের 72টা সতীনের অত্যাচারে ফেরত আসছে। তাহলে সেই শেখ হাসিনারে তুমি বললা ফ্যাসিস্ট, সেই শেখ হাসিনারে তুমি ফাঁসি দিলা, তার সাথে সুমি খানরে ফাঁসি দিলা, ওবায়দুল কাদেরে ফাঁসি দিলা, হাসান মাহমুদের ফাঁসি দিলা। ভাগ্যিস আমার নাম ঠিকানা জানতো না, নাহলে আমারও ফাঁসি দিত। ঠিক আছে? তাইলে আপনি তার 400 লোক হত্যার জন্য তারে ফাঁসি দিলেন, ফ্যাসিস্ট বললেন। 80,000 লোক যে হত্যা করে তার জন্য আপনার বুক ইয়া নাফসি না ইয়া হিউজেন আইউজেন করতেছেন। এটা তো একটা বাটপারি। এটা কি বাটপারি নয়? কোন গণতান্ত্রিক, কোন গণতন্ত্র বিশ্বাস করা লোক, কোন মানবাধিকারে বিশ্বাস করা মানুষ, কোন নারীবাদী কখনোই হতে পারে না। আপনার 1000টা কারণ থাকতে পারে, 100 কারণ থাকতে পারে আমেরিকার বিরুদ্ধে। কোন সন্দেহ নেই, আপনি কোন রাষ্ট্রের নায়ককে, রাষ্ট্রনায়ককে ধরে আনবেন, কোন দেশে হামলা চালাবেন। আচ্ছা, একটা কথা বলি, এই পাকিস্তানে যে 1 বছরের শিশু মারলো, এই পাকিস্তানে, আফগানিস্তানে হামলা করে রোজার দিন, পহেলা রোজার ইফতারি করলো, 1 বছরের শিশু হত্যা করে। তখন আমাদের বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের বামপন্থী, ইসলামপন্থী এরা কোথায় ছিল? ও তাহলে মুসলমানকে হত্যা করা জায়েজ নাকি? এটা এটা আরাম, এটা জায়েজ। এগুলো বললেই তো মৌলানা তাহেরির মুখ ভালো না। শেখ ফরিদ নাস্তিক, মুরতাদ, কাফের, হিন্দু দালাল, ভারতের দালাল, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। ভাই কি বলবো আপনাকে, ডিবি লটারি নিয়ে যে আমেরিকা গেছে সে কয় আমি আমেরিকার দালাল। যে মায়ের পেটের বোন ভারতে বিয়ে দিছে, নিজের মেয়ে ভারতে বিয়ে দিছে, নিজের ভাগ্নি ভারতে বিয়ে দিছে, নিজের মায়ের হাঙ্গা দিছে, সেও আমারে কয় আমি ভারতের দালাল। এটা তো খুব আযাবে আছি, খুব কষ্টে আছি ভাই। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যে শিরোনাম দিয়েছেন ইরানের এই যুদ্ধ, ইরান, আমেরিকা, ইসরায়েল, মিডল ইস্টের যে যুদ্ধ, এটা সারা পৃথিবীতে প্রভাব পড়বে। এই যুদ্ধ এখানেই থাকবে না, এই যুদ্ধ পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়বে, যেটা আমাদের জন্য ক্ষতির, বিশেষ করে তৃতীয় বিশ্বের মানুষের জন্য ক্ষতির কারণ হবে। এই ক্ষতির কারণের জন্য শুধুমাত্র একটা দেশ দায়ী নয়, সম্মিলিতভাবে সবাই দায়ী। কেউ না কেউ কম দায়ী, কেউ বেশি দায়ী। আজকে আপনি বাংলাদেশে শেখ হাসিনাকে উচ্ছেদ করে ইউনূসের মতো মার্কিন দালালকে ক্ষমতায় আনলেন, তখন তালিয়া বাজাইলেন। হ্যাঁ? পুরান ঢাকার গরুর ঘোড়ার গাড়িতে আপনি ড্রাম পিটাইলেন, বাজাইলেন, কত কিছু করলেন। তো এখন ওখানে আমেরিকার পিট্টু বসাবে, আপনার জ্বলে কেন? ও বাংলাদেশে আমেরিকার পিট্টু আরাম, আর ইরানে আমেরিকার দালাল, আমেরিকার খচ্চর বসানো হারাম। এই 2 নীতি কেন ভাই? আপনারা তো আমেরিকার চেয়ে ভণ্ড কম না। আমেরিকা যদি ভণ্ড হয়ে থাকে তাহলে তো মহাভণ্ড। আমেরিকা তো, শুনেন, ট্রাম্প তো পাগল না। ট্রাম্প কোন দেশের উপর ট্যাক্স বাড়ায়, ট্যাক্স কমায়, যুদ্ধ করে, যুদ্ধ বন্ধ করে নিজের দেশের স্বার্থে। আমরা কেন নিজের দেশের স্বার্থে এরকম হইতে পারি? সে উন্মাদ, কিন্তু তার দেশের জন্য ভালো। সে তার দেশের জন্য ভালো। প্রেসিডেন্ট ট্রাম্প খারাপ, মন্দ, কোন মেনে নিলাম, কিন্তু তার দেশের জন্য সে ভালো। আমরা দেশের বেলায় কি করেছি? আমার দেশে যে এই মুহূর্তে মার্কিন দালাল পররাষ্ট্রমন্ত্রী, আমার এই দেশে যে মার্কিন দালাল এসে সংবিধান ছিঁড়লো, সংবিধান ফাড়লো, আমার দেশে যে মার্কিন সাম্রাজ্যবাদী দোসর জামাতি সন্ত্রাসীরা আমার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, সেখানে পেশাব করলো, 32 নাম্বার 32 বার ভাঙলো।
তখন মার্কিন দালালি জায়েজ, তখন মার্কিন দালালি চিঙ্কুবামদের জন্য জায়েজ। আর এখন ইরানে কি হয়েছে এটা নিয়ে তারা বেজায় চিন্তিত, অস্থির, মনে হয় যে খোমেনি তাদের খালু শ্বশুর, আর নইলে দাদা শ্বশুর, কারো মামা শ্বশুর। কেউ কেউ যান না, এত এত আরাম, এত ভালো লাগে, এত পছন্দ, ইরানে যাই একটু বাস করে আসেন না, বুঝতে পারবেন গণতন্ত্র কারে কয়, ফ্যাসিজম কারে কয়। সারা পৃথিবীতে 100 যারা বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট, এরকম 100 শেখ হাসিনাকে একসাথে করলে এক খমেনি হওয়া সম্ভব না। এই জিনিসটা তারা জানে না। আবারও বলতেছি, আমি অবশ্যই নিন্দা জানাই, যেটা জামাত পড়ে নাই আমি বলেছি, জামাত অফিসিয়ালি বলছে নিন্দা জানাই ইরানের উপর হামলা। তারেক রহমান আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী বলছে নিন্দা জানায়। আমাদের মুসলেকা বিরোধী দলীয় নেতা সাদা শকুন শফিকুর রহমান বলছে নিন্দা জানায়। এই মুরত তাদের নাই, কিন্তু আমরা গালি শুনি। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আর যারা বাংলাদেশের চিঙ্কুবাম তাদেরকে বলতে চাই, এই ইরানেই কিন্তু কমিউনিস্টদের ধরে ধরে শুধু গুলি করে মারে নাই, গুলি খরচ হবে থেকে ধরে ধরে এনে রাস্তায় জবাই করছে। তারা কোন আক্কেলে? ধরে নিলাম বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ে তারা পড়ালেখা করে নাই, কিন্তু বামপন্থীরা তো শুধু পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে। খাটের থেকেই পড়ে না উগারতলা থেকে পড়ে না কাছে পড়ে, জানি না, পড়ে আর পড়ে। আমি আমি ঢাকা শহরের সকল লাইব্রেরির আমি মেম্বার, আমি সেখানে নিয়মিত পড়তাম, আমি কিন্তু বামপন্থীর কোনো লাইব্রেরি থেকে পড়তে দেখি নাই। যাই হোক, সেটা অন্য বিষয়। তারা হয়তো ঘরের মধ্যে তাদের বইয়ের খনি আছে সেখানে পড়ে, অথবা তারা আমেরিকা যায় পড়ে, আর কারণ তাদের পোলাপান্ত থাকে আমেরিকা। শুনেন, আমেরিকাতে বাংলাদেশের যত জেনারেল আছে, পাকিস্তানের যত জেনারেল আছে, এদের সম্পদ কোথায়? এটা আমার সাথে জিয়া করিম ভাই ভালো বলতে পারবে। সম্পদ কোথায়? ইরানে না আমেরিকায় রাখছে? সকালবেলা ফজর নামাজ পড়ে মিছিল করে আমেরিকা ধ্বংস হোক, ঈশার নামাজের পরে তো দোয়া করে আল্লাহ গো ডিবি লটারি দাও। এই তো, এই সমস্ত ভণ্ডামি আল্লাহ এগুলো জানে, এই জন্য আল্লাহ আমেরিকারই রাখবে, আমাদের রাখবে না। আল্লাহ তো অন্তরের কথা বুঝে। শুনেন, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ জানে যে ফরিদ, তারপরে বিপুল সাহেব, জিয়া করিম সাহেব, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, চিঙ্কুবাম সবাই মনে মনে কইতেছে আমেরিকার ভিসা দেবো, উপরে উপরে কয় আমেরিকা মানে। এই জন্য আল্লাহ মনের কথাটা শুনছে, আমেরিকার এই টিকায় রাখছে এবং রাখবে। এই ইরান, তবে এই ইরান যুদ্ধে এবার আসি যে আসলে সমস্যা কোথায়। এই ইরান যুদ্ধটা এটা একদিনের না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখানে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল করার পরিকল্পনা আছে। সেই কারণে তারা সেখানে সৌদি আরব বিরোধী এবং ইসরায়েল বিরোধী শক্তিকে সেখানে থাকতে দিবে না, সাথে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী। আর ইরান, এখন আমাদের জামালপুরের ভাষায় বলি, ছিটতে পারবে না ড্যাশ ড্যাশ, নাম ছড়াই এই এই। আপনি সন্ত্রাসী পালা আর দেশের সাথে যুদ্ধ করা আলাদা জিনিস ভাই। ওই যে কর্তাই কইছে, সুধীর ভাই আনন্দের সীমা নাই, জিয়া করিম ভাই আর আপনি আমার পিঠে থাপ্পড় দিলেন, যে তুমি যাও আমাকে ঢিল মেরে আসো 27 গুণরে, বিপদে কেউ থাকে না। চীন তো একটা বিবৃতি দেয় নাই, রাশিয়া তো একটা বিবৃতি দেয় নাই, দিয়েছে কি? দেয় চীন নাই। বিবৃতি বরং দিয়েছে, চীন বলছে আজকে তারা ইয়ের পাশে আছে, কার পাশে? কি বলে, ইরানের পাশে আছে। ও, চীন পাশে আজকে কিভাবে? পরিষ্কার। ভালো কথা। পাশে তো পাশে আছে কি, ঘাড়ের মধ্যে আরো 2টা ঘুষি দেওয়ার জন্য না গেটি দেওয়ার জন্য? ওইগুলো গল্প এইটা আমরা শুনে জানি, আমরা ওইগুলো গপ্প জানি। চীন কবে কার শুনেন, চীন হলো এরকম বন্ধু, জীবনে বন্ধুর বিপদে আসে নাই, বিপদে আসে না, রাইট। কোনোদিনই আসে নাই। চীন কোনোদিনই কোনো বন্ধুর বিপদে কাজ করে নাই। আর আমেরিকা বন্ধুরেও মারে, শত্রুরেও মারে। বন্ধুকে সাদ্দাম, তার কি পরিণতি করছে আপনারা দেখেছেন, ওটা আমরা নিজের চোখে দেখেছি। আর তার শত্রু ইরান, তারও দেখেন কি। আচ্ছা, ইরানে আজকে ইরানকেই খোমেনি সরকারকে প্রতিষ্ঠিত করেছিল কারা? তারা কারা? এই পাশ্চাত্য শক্তিরাই তো খোমেনিকে প্রতিষ্ঠিত রাইট। করেছিল। আজকে এত চিৎকার করে কেন? এই ইরান আজকে যদি খোমেনি ক্ষমতায় না আসতো, ইরানকে তো পারমাণবিক অস্ত্র আমেরিকা দিয়েই দিছিল। এই খোমেনি আসার আগে তো চুক্তি হয়ে গেছিল ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানাবে। তাই এগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় পাল্টা জবাবে মধ্যপ্রাচ্য এবং আরব দেশগুলোতে আঘাত হানছে ইরানি মিসাইল ও আত্মঘাতী ড্রোন। আমেরিকার সামরিক স্থাপনার পাশাপাশি বহু বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে হয়েছে একাধিক হামলা। বিলাসবহুল হোটেল থেকে তেল শোধনাগার, সামরিক ঘাঁটি থেকে শুরু করে বিমানবন্দর, কোনো কিছুই আর নিরাপদ নাই। এসব হামলায় প্রবাসী বাংলাদেশি সহ বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যুর খবর এসেছে। ইরানের হামলার সহজ ও সাধারণ লক্ষ্যবস্তু হলো মার্কিন মিত্র আর তাদের জ্বালানি স্থাপনাগুলো। ইরানের সস্তা ড্রোন হামলা ঠেকাতে মার্কিনীদের খরচ করতে হচ্ছে কোটি কোটি ডলার। পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন একটি কৌশলগত সুবিধা সত্ত্বেও প্রশ্ন উঠেছে, এই পাল্টা যুদ্ধ কৌশলে ইরানের শাসক গোষ্ঠী কি টিকে যেতে পারবে, নাকি নতুন ফাঁদ তৈরি করছে তাদের জন্য? উপসাগরীয় দেশগুলোকে আক্রমণের
লক্ষ্যে পরিণত করায় কি আরেকটি কুয়েত ইরাক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? ইরানকে ঠেকাতে কি জোটবদ্ধ হতে পারে আরব অঞ্চল, নাকি হামলায় নাকাল হয়ে যুদ্ধ বন্ধের জন্য চাপ তৈরি করবে আমেরিকার উপর? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা আলোচনার মাঝপথে আকস্মিকভাবে 28শে ফেব্রুয়ারি সকালে শুরু হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলা। তেহরানের প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ হারান। আকস্মিক এই হামলার ধাক্কা সামলে রাতেই শুরু হয় ইরানের পাল্টা আঘাত। চিরশত্রু ইসরায়েল অভিমুখে 2 দিন ধরে ধেয়ে আসছে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। দেশটির বেদ শেমিশ শহরের একটি সিনাগগ ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্র হামলায়। নিহত হন অন্তত 9 জন। এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় টানা আক্রমণে 450 বেশি আহত হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে 2রা মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবিও করা হয়। চিরশত্রু দেশের পাশাপাশি আরব অঞ্চলের বিভিন্ন দেশেও হামলা চালাচ্ছে তেহরান। এসব দেশে আমেরিকান সামরিক স্থাপনা থাকায় হামলা বৈধ বলে শুরুতেই জানিয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এমনকি যে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার আলোচনা চলছিল, সেই দেশও পড়েছে হামলার মুখে। শুরুর দিকে ইরানি হামলাগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হলেও এখন তা আর তাতে সীমাবদ্ধ নেই। আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও আক্রান্ত হচ্ছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে ড্রোন হামলা। ওমানের রাজধানী মাস্কট উপকূলবর্তী সাগরে তেলবাহী জাহাজে হামলায় নিহত হয়েছেন এক নাবিক। সৌদি আরবের সবচেয়ে বড় আরামকো রাজ তনুরা তেল শোধনাগারে ড্রোন হামলা হয় 2রা মার্চ। এরপর থেকে বন্ধ আছে তেল শোধনাগারের কার্যক্রম। ইরানি ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি এলএনজি উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের মতো দেশগুলো কেঁপে উঠছে শক্তিশালী বিস্ফোরণে। ইরানের এই প্রত্যাঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাহিনীর কয়েক সদস্য নিহত হয়েছেন। তবে উপসাগরীয় দেশগুলোতে মিসাইল ও ড্রোন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বিলাসবহুল হোটেল থেকে শুরু করে চলার রাস্তা কিছুই নিরাপদ নাই। এমনকি দেশগুলোতে কাজ করতে যাওয়া প্রবাসীরাও আছেন চরম ঝুঁকিতে। সংযুক্ত আরব আমিরাতে ইরানি হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 58 জন। আহতদের মধ্যে বাংলাদেশিরা আছেন। বিশ্লেষকরা বলছেন, সর্বোচ্চ নেতা খামেনি যে কোনো সময় নিহত হতে পারেন এমন সম্ভাবনা বহু আগে থেকেই মাথায় রেখে পাল্টা আঘাতের কৌশল সাজিয়ে রেখেছিল ইরান। আর সেই যুদ্ধ কৌশলই এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে প্রচলিত যুদ্ধে তেহরানের বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। এজন্য নেওয়া হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে আতঙ্কিত করে ফেলার কৌশল। খামেনির মৃত্যুর পর 3টি বিষয়কে সামনে রেখে তেহরান এগোতে চাইছে। প্রথমত, তারা বর্তমান রেজিমে টিকে থাকার উপর দিচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। সামরিক বিজয় লাভ করা এখনকার যুদ্ধের মূল লক্ষ্য নয়, বরং খামেনি পরবর্তী নতুন নেতৃত্বকে টিকিয়ে থাকা এবং ধারাবাহিকতা রক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ইরানি সমরনায়কেরা উপসাগরীয় দেশগুলোতে নিয়ন্ত্রিত উত্তেজনা বাড়ানোর কৌশল প্রয়োগ করছেন। এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে দেবে। দর্শক, চলমান সংঘাতে নতুন এক সামরিক বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। কারণ তেহরানের এক একটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হয়েছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এটি এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুত রয়েছে 80,000 থেকে 1 লাখ পর্যন্ত। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। বিপরীতে যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড এর প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায়
$1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এই পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। তবে এসব প্রযুক্তি এখনো সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে। যদিও ট্রাম্প হুঙ্কার দিয়ে যাচ্ছেন, বড় হামলা এখনো শুরুই হয়নি। স্থানীয় সময় সোমবার সকালে সিএনএনকে দেওয়া প্রায় 9 মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও সবচেয়ে বড় ঢেউ এখনো আসেনি। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো বলেন, সামনে আরো অনেক হামলা আসছে। ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ আছে। শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। বিশ্লেষকরা মনে করেন, সুবিধাজনক অবস্থানে থাকলেও এটি এমন পর্যায়ে তেহরান নিতে চাইবে না যেখান থেকে ফেরার আর কোনো পথ থাকবে না। অর্থাৎ তারা আতঙ্ক ছড়ালো তার মাত্রা সীমার মধ্যে রাখতে চায়। উপসাগরের দেশগুলোতে এই হামলা ততটাই হবে যতটা হলে যুক্তরাষ্ট্রের প্রতি আরবদের ক্ষোভ বাড়বে। বিশ্লেষকদের তৃতীয়ত পর্যবেক্ষণ হলো, ইরান গত কয়েক বছরে প্রতিরোধ ক্ষমতা অনেকটা হারিয়েছে বলে বিশ্বব্যাপী ধারণা তৈরি হয়েছে। তবে ইরানি নেতৃত্ব সেই ধারণার অবসান ঘটাতে মরিয়া। এ কারণে শীর্ষ নেতৃত্বে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা প্রতিশোধ অভিযান চালিয়ে যেতে পারার ধারণা তৈরি করতে চায়। তেহরান মনে করছে, পাল্টা আঘাত বেশ কয়েকদিন চালিয়ে যেতে সক্ষম হলেও শক্তির ভারসাম্য ফিরে আসবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের উপর বিপুল ব্যয়ের হামলা বেশি দিন অব্যাহত রাখাও সম্ভব হবে না। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1,60,000 ড্রোন মজুদ আছে। মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা টানা 1 মাস প্রতিদিন 2,500 ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। তবে এই কৌশলে ঝুঁকির বড় জায়গা আছে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, ইরান যেভাবে উপসাগরীয় দেশগুলোতে যুদ্ধক্ষেত্রের বিস্তার ঘটিয়েছে তা তেহরানের শাসক গোষ্ঠীর জন্য আরো বিপদ ডেকে আনতে পারে। ইরান চায় তাদের উপর হামলা বিশ্বের জ্বালানি খাতকে অস্থিতিশীল করবে, এর ফল ভোগ করবে গোটা বিশ্ব। এতে সবাই একযোগে যুদ্ধ বন্ধের দাবি তুলবে। হরমুজ প্রণালী বন্ধের সতর্কবার্তা দিয়েও এমন উদ্বেগ জোরদার করেছে তেহরান। তবে ইরানের এই কৌশল শেষ পর্যন্ত কাজে দেবে নাকি উপসাগরীয় দেশগুলোকে আরো খেপিয়ে দেবে, সেটি এখন বড় প্রশ্ন। এছাড়া একের পর এক বেসামরিক অবস্থানে হামলাও ইরান সম্পর্কে আরব অঞ্চলে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধের সীমানা বিস্তৃত করে ইরান কি যুক্তরাষ্ট্রের হাতকেই উল্টো শক্তিশালী করছে? আরব দেশগুলোকে একযোগে খেপিয়ে দেওয়ার ফলে কি তৈরি হতে যাচ্ছে সেই 1991 সালের মতো আরেকটি উপসাগরীয় যুদ্ধের মতো প্রেক্ষাপট? তখন কুয়েত আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেভাবে ইরাকে যৌথ সামরিক অভিযান শুরু হয়েছিল, তেমন কোনো ঘটনা কি দেখা যেতে পারে আবার? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় 28 ফেব্রুয়ারি সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্য অন্তত 5 দেশে হামলা চালায় ইরান। এরপরে দেশগুলোর পক্ষ থেকে কড়া বার্তা দেয়া হয় তেহরানকে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আক্রমণের জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে। অন্যদিকে সৌদি আরব, কাতারও দেয় একই ধরনের বিবৃতি। তবে এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান, বরং আরো জোরদার করা হয়েছে হামলা। আর এর জোরে 2রা মার্চ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতিতে পাল্টা হুমকি দেয় উপসাগরীয় 6টি দেশ। বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। এতে আরকি বিপজ্জনক শক্তি দাবি করে বলা হয়, সার্বভৌম ভূখণ্ড, সাধারণ মানুষ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে দেশের হামলা সম্পূর্ণ অযৌক্তিক। এমন অবস্থায় আক্রান্ত দেশগুলো আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করছে বলেও হুঁশিয়ার করা হয় বিবৃতিতে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে চিরশত্রুতা থাকলেও ইরান কখনো এই ইস্যুটিকে আরব অঞ্চলে উত্তেজনা ছড়াতে ব্যবহার করেনি। তবে এবার সেটি ঘটতে দেখা যাচ্ছে। এটি তেহরানের জন্য শেষ পর্যন্ত বুমেরাং হলেও হতে পারে। ইরানের সঙ্গে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর প্রকাশ্য বলিতা এবং যুদ্ধ সম্পূর্ণ নতুন বিষয়। এসব দেশ বিভিন্ন সময় ইরান ইস্যুতে কূটনৈতিক দ্বিচারিতার আশ্রয় নিলেও
সরাসরি শত্রুতা এড়াতে চেষ্টা করেছে। তবে এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরানের কৌশলে যদি শেষ পর্যন্ত যুদ্ধের সমাপ্তিও ঘটে, তাহলেও আরব দেশগুলোর সঙ্গে তেহরানের স্বাভাবিক সম্পর্কে ফেরা খুব সহজ হবে না। ডয়েচে ভেলের এক নিবন্ধে বলা হয়, শুরুর দিকে ইরানি পাল্টা হামলার লক্ষ্য বেশ সুনির্দিষ্ট ছিল। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তারা আরব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব স্থাপনাকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। তারপরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদর দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কাতারে আমেরিকান আল উদাইদ বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। হামলা হয় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে। তবে এরপর থেকে লক্ষ্যবস্তু যেন বদলে যেতে থাকে। বিভিন্ন আরব দেশের বিলাসবহুল হোটেল, বন্দর, আবাসিক এলাকা, শিল্পাঞ্চল, বিমানবন্দর ও তেল অবকাঠামোয় আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতি বিশেষজ্ঞ হাসান আল হাসান এসব ঘটনাকে অভাবিত বলে মনে করছেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলার বিষয়টি অনুমিত ছিল না, কিন্তু উপসাগরীয় শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় আঘাত করে ইরান নতুন এক সীমা অতিক্রম করেছে। এমনকি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকটি দেশও ইরানের আক্রমণের শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সহ কয়েকটি মিত্র আরব দেশ কয়েক সপ্তাহ আগে জানিয়ে দেয় তারা ইরানের বিরুদ্ধে বিমান হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তবে এসব দেশও এখন আঘাত করছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এতে করে ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন কিছু ঘটলে আখেরে লাভবান হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে আছে সৌদি আরব। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি সহ অন্য আরব দেশগুলো এখনই হয়তো বড় ধরনের কোনো পাল্টা সামরিক হামলা চালাতে চাইবে না। তারা এখন যুক্তরাষ্ট্রকে বড় পরিসরে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দিতে পারে। এমনকি সীমিত আকারে ইরানের বিরুদ্ধে হামলাও চালাতে পারে। লন্ডনের কিংস কলেজের সিকিউরিটি স্টাডিজ স্কুলের শিক্ষক আন্দ্রেয়াস ক্রিগো মনে করছেন, উপসাগরীয় দেশগুলোর সেনাবাহিনীর সরাসরি যুদ্ধে নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে দেশগুলো আপাতত আক্রমণাত্মক হামলার চেয়ে আত্মরক্ষামূলক কৌশলের দিকে ঝুঁকতে পারে। যুদ্ধ বিস্তৃত করার বদলে প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে। এরপর বাড়ানো হবে কূটনৈতিক তৎপরতা। এমনকি তারা ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধের চাপও দিতে পারে। তবে এর সবটাই ভেস্তে যেতে পারে নতুন নতুন নানা সমীকরণে। ইরানকে স্থায়ীভাবে দমনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে স্থল অভিযান শুরুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ২রা মার্চ যে বক্তব্য দিয়েছেন, তাতে স্পষ্ট তারা কোনো একটা হেস্তনেস্ত করতে মরিয়া। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয় দাবি করে তিনি সামনের স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি। বলেন, আমেরিকান স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন তত দূর পর্যন্ত যাবে। আর সেই লক্ষ্য অর্জনে কি কি পদক্ষেপ আসতে পারে তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। প্রশ্ন হলো, তাহলে আবার কি ফিরে আসছে 1991 সালের প্রেক্ষাপট? এবারের যুদ্ধের শেষ পরিণতি কি? ইরানের শাসক গোষ্ঠীর নেওয়া কৌশল শেষ পর্যন্ত কি সফল হবে, নাকি বুমেরাঙের তীর হয়ে ফিরবে তাদেরই বুকে? মিলিয়ন মানুষ আছে একটা দেশে, আপনি এত দূর থেকে যুদ্ধ পরিচালনা করবেন এত সোজা না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা ফান্ডিং কোথ থেকে আসে। আপনি এখন বললে আমাকে মানুষ মারবে, আমি ভাই ধর্মভীরু একজন মানুষ, তারপরে একটু বলি, না বলে আর পারলাম না। এটার পেছনে ইন্ধন দিছে এর চারিদিকে যেসব দেশগুলি আছে, সৌদি আরব, বাহরাইন, কাতার, কাতার, দুবাই, ওমান, সব সব এটার সঙ্গে যুক্ত। হুম, হুম, এরা এইগুলির অর্থ দিচ্ছে। আপনি আপনার প্রতি হজ ফরজ করা হয়েছে। আমাদের ৫টা পিলারের একটা পিলার হচ্ছে হজ। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হজ। হুম, আপনি একবার যান, এই যে সৌদি আরবে যে এত টাকা $12 বিলিয়ন ইনকাম করে, সুতরাং এই অপরাধে যদি অপরাধী হন তাহলে আপনিও অপরাধী। কারণ আপনি একবার না, আপনি ২ দিন পর ওমরা করতে যাচ্ছেন। আপনার টাকাটা সৌদিকে দিচ্ছেন এই ইয়েমেনে শিশু হত্যা করার জন্য, একইভাবে ইরানেও বম্বিং করার জন্য। আমেরিকা তো এইখান থেকে মিসাইল করতেছে না। কোথায় বসে মিসাইলগুলো ছাড়তেছে? সৌদি আরবের থেকে, অথবা কুয়েত থেকে, অথবা আ
অ্যাম কাতার থেকে অথবা দুবাই থেকে, তাই না? তাহলে ইসরায়েল আপনি থেকে। কাকে দোষ দিচ্ছেন? দোষ তো আমেরিকান। দোষ হচ্ছে যে ওই যে যেগুলো বসে আছেন সেরকম। এর পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করতে হবে। সেইটা হচ্ছে যে এইসব যুদ্ধ আপনার ক্ষণস্থায়ী। এতে যে হরমুজ প্রণালীটা সেটা যদি বন্ধ হয়ে যায়, ফরিদ ভাই হয়তো একটা জিনিস মনে রাখবেন যে ওই হরমুজ উম ইয়া থেকে যে তেলগুলি আসে যে হুম, এ আরব আ এই আ কাতার, দুবাই বা এই সাইড থেকে যে তেলগুলি আসে সৌদি আরব, এটা হরমুজ প্রণালীর মাধ্যমে। এইটা যদি বন্ধ থাকে তাহলে দেখবেন তেলের দাম ইউরোপে কিরকম বাড়ে, বাংলাদেশেও কি বাড়ে। এর বাইরে হচ্ছে ধরেন আমাদের দেশে আ মূলত যারা সুন্নি মাযহাবের মানুষ। তা ভারত যখন বিভাগ হয়, ভারত ভাগ হয়, তখন নেতৃত্বে কারা ছিল রে ভাই আমাকে বলেন তো? মোহাম্মদ আলী জিন্নাহ, রাইট? মোহাম্মদ আলী জিন্নাহ কোন মাযহাবের মানুষ? যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাই না? অথবা